যে শেখ হাসিনা যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হয়, যে তার কাছে সবচেয়ে বেশি অপরাধী কাদেরকে বলবে? এনসিপিকে। অর্থাৎ এনসিপির কোনো রক্ষা নাই। আপনি খুশি হবেন বা উনি খুশি হবে, আচ্ছা এনসিপির এই পিটাইতেছে, এরপরে জামাতে পিটাইতেছে, তারপর তো সে ক্ষমতার দিকে, ওই দুটো যদি হজম করতে পারে তাহলে ক্ষমতার দিকে চোখ দিবে না সে। আচ্ছা এনসিপি যদি বুদ্ধিমান হয় সে চিন্তা করবে পিটাইতে পারবে না। এখন আওয়ামী লীগ মাঠে নামতেছে, মাঠে নামতেছে কীভাবে বা কোন প্রেক্ষাপটে সুযোগ দিতে, সেই আলাপটায় পরে আসি। নামলে যেটা হবে, মানে আপনি যদি ব্যাপকভাবে নামতে পারেন তাইলে যেটা হবে, এখন ধরেন জুলাই কৃতিত্ব যারা দাবি করে, আমি এর আগেও বলছি যে শেখ হাসিনা যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হয়, বসাই দিলাম যে উনি প্রধানমন্ত্রী, আপনিই বলেন যে তার কাছে সবচেয়ে বেশি অপরাধী কাদেরকে বলবে? এনসিপিকে। কোনো সন্দেহ নাই। মানে জুলাই চেতনা যারা করে তারা তার ডাইরেক্ট এনিমি, এই ব্যাপারে কোনো মাপ নাই, কোনো ছাড় নাই। তাহলে যিনি ভিকটিম 24-এর আন্দোলনে, তার কাছে কিন্তু এই এনসিপির কোনো মাপ নাই। অর্থাৎ এনসিপি একমাত্র, এখন যেহেতু দল হয়েছে তাই বলতেছি, সে রক্ষা পাবে না আইনও হাতে, এটা করে মাপ পাবে না। এটার ব্যাপারে ফার্ম ডিটারমিনেশন যে তোমরা করছই। আর অন্য যদি কারো থেকে থাকে কেউ যারা জুলাই চেতনার কৃতিত্ব ওদেরকে দিতে চায় না, বলে এটা তো অনেক পুরনো আন্দোলন, ওরা এসে ম্যাচিউর করছে, ওরা রক্ষা পেতে পারে আইনও হাতে। তাই হাতে কইব মানে তারা এনসিপিকে দেখাই দিবে। অর্থাৎ এনসিপির কোনো রক্ষা নাই, মানে ওইখানে হাতে নাই, ওটা এনসিপি। এনসিপি বলবে আইনও হাতে, বলার সুযোগই নেই তার, কারণ সে তো আইনও মানে তারা জানেই তারা কারা করছে, আর শেখ হাসিনা নিজেও জানে। সেই কারণে ওরা আইনও হাতে করে পার পাইব না, সে ইংরেজিতে বলবে হয়তো তখন, যেটা অর্থ আমি জানি। এখন আসেন যেটা বলতেছিলাম, তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? এখন মনে করেন যারা অন্য দল এনসিপি বাদ দিয়া যারা ক্ষমতায় আছেন বা যারা আছেন, তারা যদি এটা ভাবেন যে আওয়ামী লীগ মাঠে এসে, আমি বলতেছি আসার প্রেক্ষাপট পরে বলছি, কেমনে আসতে পারতেছে নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেটা পরে, কিন্তু তারা যদি কেউ ভাবেন যে আজকে আওয়ামী লীগ যদি মাঠে আনে, নেইমাও যায়, অসুবিধা কি? পিটাইব তো এনসিপিরে, পিটাইব তো জামাতরে। জামাতরে আর এনসিপিরে পিটাই যদি হজম করতে পারে, তাহলে তৃতীয় প্রশ্ন যে আসবে না, সংবিধানের বাইরে তোমরা নির্বাচনের ক্ষমতায় কেমনে? এই প্রশ্ন আসবে না, কারণ গ্যারান্টি নাই তো। কারণ বারবার বলতেছি, আমি বহুবার বলছি যে সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, এবং সংবিধানের যে ডেট আছে সেই তারিখ মোতাবেক নির্বাচন হয় নাই। কেউ কেউ প্রশ্ন করবেন সংবিধানের তারিখ কোথায়? আমি আপনাকে দেখাই দিচ্ছি তারিখটা কোথায়। তারিখটা হইল সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তাহলে যেদিন ভেঙে গেছে সেদিন থেকে 90 দিন গুনবেন, ওইটাই ডেট। এটা আমার বানানো না, ওইটাই ডেট। তা সেই ডেটে নির্বাচন হয় নাই। তো আওয়ামী লীগ যদি মাঠে আসতে পারে, পয়লা আপনি খুশি হবেন যে এনসিপি রিপিটেইতেছে, দ্বিতীয়বার না আমি খুশি হব না, আমরা রূপকর্ত, জি, আপনি খুশি হবেন বা উনি খুশি হবে, আচ্ছা এনসিপি রিপিটেইতেছে, এরপরে জামাতে পিটাইতেছে, তারপর তো সে ক্ষমতার দিকে, ওই দুটো যদি হজম করতে পারে তাহলে ক্ষমতার দিকে চোখ দিবে না সে। নট আনলাইকলি। এইবার আসেন আসে কেমনে সে? রাজনীতিতে তো নিষিদ্ধ, যে রাজনীতিটা নিষিদ্ধ, যাদের কার্যক্রম নিষিদ্ধ, সে মাঠে আসে কেমনে? এটাতে অনেকগুলা বার্তা। যদি তারা প্ল্যান করে নামে যে আমরা নামবই, তাহলে তারা উপযুক্ত সময় মনে করতেছে। এটা দুইটা অপশন, জেলে গেলে যাব, আর নয়তো জেলে যাব না গ্যারান্টি, কিংবা জেলে গেলে অল্প দিন থাকতে হবে। অনেকগুলো, নাহলে নামবে কেন? আপনি যদি একটা কঠিন পথ মনে করেন যে এই পথটা খুবই কঠিন, ঝুঁকি আছে, এতদিন নিলেন না, এখন নিচ্ছেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করে নাই, আপনি কথাটাই বলছেন। তো পুলিশের ভাষ্য থেকে আমরা পাইলাম এটা ছাত্রলীগ যুবলীগরা করছে। আমি কিন্তু কোনোটার বিরুদ্ধে, কে নামছে, নামাটা অপরাধ, এই আমরা আলোচনা করতেছি। নামলে পুলিশ গ্রেপ্তার করবে না কেন? আপনি কাউকে না কাউকে তো গ্রেপ্তার করতে পারেন। এক, দুই, বলতেছে এটা কোন থানার ঘটনা, এগুলা কোনো আলোচনা নয়। আমরা এটা বহু কালি দিচ্ছি, এইটার মানে হচ্ছে দায় এড়ানো। আপনি চলমান, আপনি যেমন কুমিল্লা বাসে চলে যাচ্ছেন, এক জায়গায় বাসে ডাকাতি দিয়েছে, আপনি তারপরে থানায় থেকে রাত্রে পার করে থানায় গেলেন মামলা করতে। কোন জায়গায় হয়েছে? এটা তো আমার থানা না,
এটা তো এটি খুব প্রচলিত। হ্যাঁ, অনেক ঘটনাই আমরা এই আবার দেখি। আবার বললেন যে ওই থানায় গিয়ে বললেন যে ভাই আমার তো ওই থানাতে পাঠালেন, কোন জায়গা থেকে আপনি লাস্ট কোথায় নামছেন, আপনি অমুক জায়গায়, তাহলে ওই থানায়। এটার মানে হচ্ছে আপনি এই মামলাটা নিতে চাচ্ছেন না, অনীহা প্রকাশ করা। এই অনীহা প্রকাশ করাই মানে তাদেরকে ফেভার করা। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আপনি যখন ককটেল মারবেন, মারার পর কোন থানার ঘটনা বলে 2টা থানার ওসি যখন এড়াইয়ে যাইতেছে, তখন আপনি ধরে নেবেন এই এড়ানো মানেই হচ্ছে তাদেরকে সুযোগ দেয়া। এইবার আসেন, এই কারণে যদি এই 2 থানার ধস্তাধস্তি 2 থানার ওসি সাসপেন্ড না হয়, আমি তাদেরকে সাসপেন্ড করতে বলছি না, আপনার আলোচনার থেকে বলছি, 2 থানার ওসি যদি সাসপেন্ড না হয়, এসপিকে যদি কৈফিয়ত তলব না করে, তাইলে ধরে নেবেন যে মন্ত্রণালয় এটার ব্যাপারে ইন্টারেস্টেড কিনা, প্রশ্ন আসবে। কারণ আপনার যে দলের কার্যক্রম নিষিদ্ধ রাষ্ট্রীয়ভাবে, সেটা সরকার জানে, সরকারের প্রশাসন জানে। আপনি ধরতে পারতেছেন না, 2 থানার অজুহাত দিয়ে ধরবেন না, থানার ওসি যদি বিরুদ্ধে যদি কোনো অ্যাকশন নেওয়া না হয়, এসপির কাছে যদি কৈফিয়ত চাওয়া না হয়, তাহলে ধরে নিতে হবে যে অলিখিতভাবে অ্যাপ্রুভাল দেয়া। তা নাহলে ধরবেন না কেন আপনি? আমি কি আপনার বুঝাইতে পারছি? এইবার আসেন দ্বিতীয় ধাপ। যদি তারা মাঠে নামে এইভাবে, পার্লামেন্ট কিন্তু 18 কোটি লোকের প্রতিনিধি থাকে। 300 এমপি মানে 18 কোটি লোকের, 300 এমপি মানে বাংলাদেশটাকে তো 300 ভাগ করা, সেই প্রতিটা ভাগ থেকে একজন করে সংসদ সদস্য ভিতরে ঢুকছে ব্যক্তি, তো এটা সমষ্টি করলে কি হয়, 18 কোটি লোকের প্রতিনিধি ওখানে। সেই 18 কোটি লোকের, আমি আওয়ামী লীগ বাদ দিলাম, 18 কোটি লোক অফিসিয়ালি, সেখানে কিন্তু ফ্রম ডে 1 একটা গ্যাপ হয়ে রয়েছে। গ্যাপটা পরে বলি। এই যে বললাম আওয়ামী লীগ যে মাঠে যদি আসে এনসিপির এই পিটাবে, আচ্ছা এনসিপি যদি বুদ্ধিমান হয়, সে চিন্তা করবে পিটাইতে পারবে না কেন, তারা মোকাবেলা করবে। আর পারবে না কেন? যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, পুলিশ তার পক্ষে নাই, সেহেতু ক্ষমতায় মারামারি এক জিনিস, আর ডিটেনশন নেওয়া, আটকায় রাখা, সেটা কঠিন কাজ। তো এখন যে জায়গাটা আমি ছিলাম, ফ্রম ডে 1 পার্লামেন্টে কোনো একটা খারাপ সিচুয়েশন এলে যে সব দল একত্রিত হবে, ভাই যেমন বললেন, একত্রিত হয়, কিন্তু এখানে আপনি হবেন না। কেন হবেন না? এইবারে পার্লামেন্টে যাওয়ার আগে কিন্তু কিছু প্রতিশ্রুতি ছিল, এগুলো ছিল রাজনৈতিক দলের মধ্যে, আর রাজনৈতিক দলের মাধ্যমে সাধারণ জনগণ প্রতিশ্রুতি পাইছে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, আমরা গণভোট করব, গণভোট করে নির্বাচনের সময় একই দিনে গণভোট করব, গণভোট করে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করব। এগুলো কিন্তু রাজনৈতিক দলের ভিতরে সমঝোতা, আর এই রাজনৈতিক দলের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি। কিন্তু আপনি পার্লামেন্টে যাওয়ার পর যখন প্রতিশ্রুতি ভঙ্গ করলেন, আমি সুনিশ্চিতভাবে বলে দিচ্ছি এটা ভঙ্গ হয়ে গেছে। আপনার করার ইন্টেনশনে একটা অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনে অর্থ অধিবেশন বলে, এটাকে বলে অর্থ অধিবেশন, বাজেট অধিবেশন শুরু হয়ে গেল, ওই আলোচনা নাই। তাহলে তো ফ্রম ডে 1 আপনার ইউনিটি নষ্ট হয়ে গেছে। এখন আসেন, এই ইউনিটি কেউ ভাঙতে যাবে না, মানে এই ইউনিটি আপনি ইউনাইটেড করতে পারবেন না। এই কারণে আপনি ওই যে প্রতিশ্রুতি দিছিলেন, এখন আপনি বাস্তবায়ন করতেছেন না, বলতেন বিরোধী দলটা কি করবে? আপনি তো 2/3 মেজরিটি নিতে, আপনি কিছু করতে পারবেন না, মানে বিরোধী দলের এরা কিছু করতে পারবে না। ফলে আপনি মুখে যাই বলেন না কেন, আপনি নন কোঅপারেটেড থাকবেন। 2 নম্বর, প্রথম অধিবেশনটা আমরা কি দেখলাম? আমরা যে প্রথম অধিবেশনটা দেখলাম, পুরা যতদিন হয়েছে, এখানে আলাপটা হয়েছে কি? আলাপ হওয়ার কথা হচ্ছিল কিন্তু ওইগুলা, সেই গণভোট বাস্তবায়নের আলোকে সংবিধান সংস্কার না সংশোধন ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু আলাপ হয় নাই। আলাপ হয়েছে কি জানেন? গুপ্ত সুপ্ত, স্বাধীন পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, এখন আবার আলাপ হইতেছে একটা কোথায় রেপ হয়েছে, সেই রেপ নিয়ে 30 মিনিট 40 মিনিট আলাপ হয়েছে। নামকরণের বিষয় আছে, নামকরণের বিষয় আছে, আরেকটি বিষয় যে জীবিত বাবাকে মুক্তিযুদ্ধের ঠিক আছে, বলা অনেক মানে বিষয়। এই যে আলাপগুলো হচ্ছে, তারপরে ইংরেজি কিভাবে 71 সালে বাবা মারা গেছে, তো 81 সালে তার জন্ম, নানান কাহিনী। আপনি চিন্তা করেন তো, পুরো দেশটা, এটার ইম্প্যাক্টটা কি, এই রাষ্ট্রে এটার ইম্প্যাক্টটা কি? আলোচনার খোরাক হচ্ছে আর কি, আলোচনার খরচ ইংরেজিকে শুদ্ধভাবে বলছে, ওই যে একটু আগে আমরা হিসাব করে আসলাম, 2,76,000 টাকা করে পার মিনিট ব্যয় করে এই আলাপ। রাস্তা কাঁচা। আপনি পার্লামেন্টে আলাপ করেন, যদি আপনাদের সেরকম থাকে। সম্প্রতি ভারতে কি হয়েছে, দিল্লিতে, সেই দিল্লি কাণ্ড নিয়ে পার্লামেন্টে আলাপ করেন, যে এখানে কার অপরাধ, কি অপরাধ,
এটা কেন হইল? পার্লামেন্ট আপনি সেই আলাপ করবেন, স্মার্ট পার্লামেন্ট। আপনি আলাপ করেন শুদ্ধ বাংলা কয় কিনা, শুদ্ধ ইংরেজি কয় কিনা, তারপরে রেপের ঘটনা নিয়ে, এইটার জন্য আপনাদেরকে জনগণ ভোট দিছে। জনগণ ভোট দিছিল যে কালে, সেগুলো তো নষ্ট করলেনই, প্রতিশ্রুতি ভঙ্গ করে ফেলছেন। যদি কোনোদিন এটা বাস্তবায়ন হয়, আপনি মনে করবেন সহজভাবে হবে না। আবার যদি কোনো বাজে পরিস্থিতি হয় তাইলে হয়তো হবে, নাইলে এটা হওয়ার কোনো কারণ নাই। আর না করলে যেটা হবে, আপনি ডিভিশন করে ফেলছেন, আপনি কখনো ইউনাইটেড হতে পারবেন না। কারণ আপনি ক্ষমতায় যখন চলে আসার পর আপনি যার যার তারটা দেখেন, তখন তো আপনাদের ভিতরে কোশ্চেন অফ নট ট্রাস্ট, রাদার মিসট্রাস্ট। ভিতরে যদি আপনার বিশ্বাস ভঙ্গ হয়ে যায়, কি হবে? যারটা সে সামাল দিবে। ইউনাইটেড আপনি করতে পারবেন না, কারণ দেশ সেই জায়গাটায় নাই। কারণ আপনি পার্লামেন্টে কি করেন, এই দেশের জনগণ দেখে। জনগণ যদি এত মূর্খ মনে করেন, আপনার সাথে হয়তো ইংরেজি বলতে পারে না, তাদের মেধা আছে। কেন বলছি? যারা খুব ভালো ইংরেজি জানেন, খুব বড় পণ্ডিত, খুব বড় পিএইচডি, চাকরি টোকান। কিন্তু রাষ্ট্র যারা চালায়, খুব পণ্ডিত হইতো না, মেধা দরকার। জি। কারণ আমি একটা ছোট্ট কথা বলি, একজনে লেখাপড়া জানে না, সে বড় ব্যবসায়ী ভদ্রলোক মারা গেছেন। তিনি পোলার আইসক্রিম কোম্পানির মালিক, আমানুল্লাহ সাহেব। তার ওখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল একবার, একটা কারণে। আমি স্মরণ করতেছি এই কারণে, মৃত লোকের গীবত করছি না, প্রশংসা করছি। টেলিফোন আসলো জাপান থেকে, তার লোক এসে টেলিফোনটা দিয়ে দিল, স্যার জাপান থেকে টেলিফোন আসছে। সে ইংরেজি কইব, কি কইব আল্লাহ জানে, আমি জানি লেখাপড়া জানে না। বৈঠে বলতেছে, আমান স্পিকিং, এলসি সেন্ড, ফ্যাক্স কাম, টেলেক্স কাম, শিপ নো কাম। এইভাবে ভাই 3-4 মিনিট আলাপ করছে। আমি বসা, আরেক ভদ্রলোক ছিল মেজর কামরুল, ভদ্রলোক মারা গেছেন। বাইরে এসে দুদিন আলোচনা করলাম, ভাইটাল কথা একটাও ছুটে নাই। এই কথা বলছে উনি আর 1.5 মিনিটে, আমাগো লাগতো 7 মিনিট।